আজকের বিশেষ সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হল সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল বা নবম পে স্কেল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই কঠিন সময়ে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী অধীর আগ্রহে তাকিয়ে আছেন নতুন বেতন কাঠামোর দিকে। ঠিক এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, যা নিয়ে চলছে তুমুল আলোচনা। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা জানাব পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টে ঠিক কি সুপারিশ করেছে, তারেক রহমান আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই বিশাল বেতন বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব ও বাস্তবায়নের গোপন সমীকরণটি আসলে কি। এই ভিডিওর প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ থাকবে প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে পড়ার। আজকের এই প্রতিবেদনের সকল তথ্য আমরা সংগ্রহ করেছি দেশের স্বনামধন্য গণমাধ্যম নিউজ সময়ের একটি বিশেষ প্রতিবেদন থেকে, যা 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত হয়েছে। তথ্যের নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই আমরা এই সূত্রটি উল্লেখ করছি। আপনারা সকলেই জানেন যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা দীর্ঘদিন ধরে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে দ্রুত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। বর্তমান বাজারের যে অবস্থা, তাতে পুরনো অষ্টম পে স্কেলের বেতন দিয়ে সংসার চালানো অনেকের জন্যই অসম্ভব এবং কষ্টসাধ্য হয়ে পড়েছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী। এই পরিস্থিতিতে সবার চোখ ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে। ঘটনাপ্রবাহের দিকে তাকালে দেখা যায়, গত 21 জানুয়ারি 2026 তারিখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের কাছে জাতীয় বেতন কমিশন বা পে কমিশন তাদের দীর্ঘ প্রতীক্ষিত এবং বহুকাঙ্ক্ষিত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। এই প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের এক অনন্য দলিল হিসেবে দেখা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, প্রতিবেদন জমা দিলেই কিন্তু সাথে সাথে বেতন বাড়ে না বা পকেটে টাকা আসে না। এর জন্য প্রয়োজন রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং প্রশাসনিক বাস্তবায়ন। আর ঠিক এই জায়গাতেই উঠে এসেছে বড় ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক সমীকরণ, যা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। পে কমিশন আসলে তাদের রিপোর্টে কি সুপারিশ করেছে এবং টাকার অঙ্কটা আসলে কত, তা জানলে আপনি অবাক হতে পারেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী কমিশন সুপারিশ করেছে যে নতুন বেতন কাঠামোটি চলতি বছরের অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বা কিছুটা বাস্তবায়ন করা হোক, আর পুরোপুরি বা পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হবে আগামী 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই 2026 থেকে। সবচেয়ে চমকপ্রদ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তথ্য হল প্রস্তাবিত বেতনের অঙ্ক। পে কমিশন সুপারিশ করেছে বর্তমানে বিদ্যমান সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে 1 লাফে বাড়িয়ে সোজা 20,000 টাকা করার, অর্থাৎ যারা 11তম থেকে 20তম গ্রেডে চাকরি করছেন এবং যারা সবচেয়ে বেশি অর্থনৈতিক চাপে আছেন, তাদের জন্য এটি একটি বিশাল স্বস্তির খবর হতে পারে। তাদের মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন স্কেল বা 1 নম্বর গ্রেডের কর্মকর্তাদের বেতন বর্তমানের 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ ওপরের দিকের কর্মকর্তাদের বেতনও আনুপাতিক হারে দ্বিগুণের বেশি বাড়ছে। এই সুপারিশ যদি কার্যকর হয়, তবে তা হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বেতন বৃদ্ধি। সরকার এই সুপারিশগুলো অন্ধভাবে মেনে নিচ্ছে না, বরং এগুলো যাচাই বাছাই করার জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করছে। জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদনগুলো সামগ্রিকভাবে পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের সচিব কমিটি বা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। গত 8 ফেব্রুয়ারি 2026 তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এই কমিটি গঠনের কথাও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অর্থাৎ প্রক্রিয়াটি কিন্তু থেমে নেই, এটি চলমান রয়েছে এবং ধাপে ধাপে এগোচ্ছে। তাই পে স্কেল এখন আর শুধু একটি সাধারণ প্রশাসনিক বিষয় নয়, এটি আগামী নির্বাচনের প্রেক্ষাপটে একটি বড় রাজনৈতিক ইশতেহার ও প্রতিশ্রুতির বিষয়ও বটে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে তারা হয়তো পে স্কেলের পুরোটা তাদের মেয়াদে বাস্তবায়ন করবেন না বা সেই দায়িত্ব নেবেন না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন যে নির্বাচিত সরকার চাইলে পে কমিশন সুপারিশ করা পে স্কেল বাস্তবায়ন করতে পারেন, আবার তারা চাইলে এটি সংশোধন বা বাতিলও করতে পারেন। তার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে বল এখন পুরোপুরি ভবিষ্যৎ নির্বাচিত সরকারের কোর্টে ঠেলে দেওয়া হয়েছে। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, তারা হয়তো এখনই চূড়ান্ত ঘোষণা করছেন না, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকারের জন্য বাস্তবায়নের পথটা সহজ করে দিয়ে যাচ্ছেন এবং প্রয়োজনীয় হোমওয়ার্ক বা প্রস্তুতি সম্পন্ন করে রাখছেন। ঠিক এই জটিল এবং সন্ধিক্ষণ মুহূর্তে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারিত একটি ঘোষণা দিয়েছেন, যা সরকারি চাকরিজীবীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং দৃঢ়তার সাথে বলেছেন, নির্বাচনে জয়লাভ করে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে বা সরকার গঠন করে, তবে যথাসময়ে পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। তারেক রহমান তার বক্তব্যে হুবহু বলেন, আমাদের দলীয় ইশতেহারে আমরা বলেছি, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। তার এই যথাসময় শব্দটি এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন এক উদ্দীপনা তৈরি করেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি সময়ের অভাবে বা ম্যান্ডেটের অভাবে এটি করতে না পারে, তবে পরবর্তী সরকার এটি অগ্রাধিকার ভিত্তিতে করবে, এমনটি তার বক্তব্যে ফুটে উঠেছে। এটি সরকারি কর্মচারীদের জন্য একটি বড় রাজনৈতিক নিশ্চয়তা। তবে তারেক রহমান তার ভাষণে শুধু সরকারি অফিসারদের বেতন বাড়ানোর কথাই বলেননি, তিনি কথা বলেছেন দেশের বিশাল বেকার জনগোষ্ঠী এবং সামগ্রিক অর্থনীতি নিয়েও, কারণ তিনি জানেন শুধু সরকারি বেতন বাড়লেই দেশের উন্নতি হয় না, যদি না সাধারণ মানুষের কর্মসংস্থান হয় এবং উৎপাদন বাড়ে। বেকার সমস্যার সমাধানে বিএনপির সুদূর প্রসারী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক খাতের সার্বিক সংস্কার করা হবে এবং লুটপাট বন্ধ করা হবে। তার লক্ষ্য হল অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙা করা এবং শিল্প ও বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশে ও বিদেশে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা এটি একটি বিশাল এবং উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কয়েকটি সেক্টরকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে এবং কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে দেশব্যাপী কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং প্রদানের মাধ্যমে বেকার জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে, যাতে তারা দেশে ও বিদেশে কাজ পেতে পারে। অর্থাৎ একদিকে সরকারি কর্মকর্তাদের পকেটে যেমন টাকা আসবে এবং তাদের জীবনমান উন্নত হবে, অন্যদিকে বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এমন একটি ভারসাম্যপূর্ণ এবং জনকল্যাণমুখী অর্থনীতির স্বপ্ন তিনি দেখিয়েছেন। এবার আসি সেই গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যের বিশ্লেষণে, যা পে স্কেলের এই পুরো বিষয়টিকে ভিন্নভাবে ভাবতে শেখাবে। বিষয়টি হল পে স্কেল বাস্তবায়নের টাইমিং বা সময়কাল এবং এর পেছনের অর্থনৈতিক সমীকরণ। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, পে কমিশন সুপারিশ করেছে 2026-এর 1 জানুয়ারি থেকে আংশিক এবং পরবর্তী অর্থবছর থেকে পূর্ণাঙ্গ। কিন্তু গোপন তথ্য এবং বিশ্লেষকদের মতে অর্থনীতিবিদ এবং নীতি নির্ধারকেরা মনে করছেন, নির্বাচনের ঠিক আগে কোনো সরকার এত বিশাল অঙ্কের আর্থিক দায়ভার কাঁধে নিতে চায় না বা নেওয়াটা ঝুঁকির মনে করে। বর্তমান উপদেষ্টারা যে বলছেন পরবর্তী সরকার বাস্তবায়ন করবে, এর পেছনে মূল কারণ হল বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। যদি হুট করে 22 লাখ সরকারি কর্মচারীর বেতন দ্বিগুণ করা হয় এবং বাজারে টাকার প্রবাহ হঠাৎ করে অনেক বেড়ে যায়, তাহলে বাজারে জিনিসের দাম আবারও আকাশচুম্বী হতে পারে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই যেই সরকারি আসুক, বিএনপি বা অন্য কেউ, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বেতন বাড়ানোর সাথে সাথে বাজার নিয়ন্ত্রণ করা এবং মুদ্রাস্ফীতিকে সহনীয় রাখা। তারেক রহমান যে যথাসময় শব্দটি ব্যবহার করেছেন, এটি খুবই কৌশলী এবং দূরদর্শী। এর মানে হল তারা ক্ষমতায় এসে হয়তো ধাপে ধাপে এবং অর্থনীতির সক্ষমতা বুঝে এটি বাস্তবায়ন করবেন, যাতে অর্থনীতিতে বড় কোনো নেতিবাচক ধাক্কা না লাগে। আর যদি সর্বনিম্ন 20,000 টাকার স্কেল বাস্তবায়ন হয়, তবে বেসরকারি খাতেও এর একটি বড় প্রভাব পড়বে, কারণ সরকারি বেতন বাড়লে বেসরকারি খাতের কর্মীদের বেতনের ওপরও চাপ তৈরি হয়, যা পুরো শ্রমবাজারের চিত্র বদলে দিতে পারে। এটি এমন একটি তথ্য যা সাধারণ নিউজে বা আলোচনায় সচরাচর বিশ্লেষণ করা হয় না, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আপনার জেনে রাখা
জরুরি। সব মিলিয়ে পে স্কেল নিয়ে এখন এক টানটান উত্তেজনা বিরাজ করছে। একদিকে কমিশনের সুপারিশ, অন্যদিকে রাজনৈতিক প্রতিশ্রুতি, আর মাঝখানে অর্থনীতির কঠিন বাস্তবতা। এখন দেখার বিষয় আগামী দিনে কার হাত ধরে এই নতুন পে স্কেল আলোর মুখ দেখে। তবে এটা নিশ্চিত যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন। পে স্কেল নিয়ে তারেক রহমানের এই ঘোষণা এবং 20,000 টাকা মূল বেতনের প্রস্তাবনা নিয়ে আপনার মতামত কি, বা আপনি কি মনে করেন এটি বর্তমান অর্থনীতিতে বাস্তবযোগ্য কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি মতামত গুরুত্বের সাথে দেখি। তথ্যগুলো ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।